লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্ত করেছে কোন প্রণালী? বিশ্ব বাণিজ্যের পরিসংখ্যান প্রকাশ করে কোন সংস্থা? খুবই গুরুত্বপূর্ণ, ভিভিআই হিসেবে নিতে পারেন, কারণ এখানের এই পরিবেশ বান্ধব পরিবেশের প্রতি যেহেতু একটা সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে এবং আন্তর্জাতিকভাবে পরিবেশের উপর একটা গুরুত্ব আরোপ হয়েছে। বাদ গণনার অতীত পদ্ধতি। আসসালামু আলাইকুম, সবাইকে বিদ্যাবাড়ির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি শাওন মোস্তফা। আজকে আমাদের বিশেষ একটা পর্ব, অর্থাৎ পর্ব নম্বর 50। আমরা আপনাদের সাথে দীর্ঘ 1 বছর ধরে এই বিশেষ সাপ্তাহিক আপডেট বুলেটিন নিয়ে আসছি। 1 বছরের এই পথ চলায় আপনারা আমাদের সাথে ছিলেন বিধায় আমরা এতদিন ধরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য, সাপ্তাহিক তথ্য আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করেছিলাম। সো 50তম পর্বে আপনাদের জন্য যদি আমরা 25টির বেশি প্রশ্ন নেই তাহলে কেমন হয়? অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এই 50তম পর্বে আপনারা কারা কারা 50তম পর্ব পুরোটাই দেখেছেন অফকোর্স কমেন্টে জানানোর চেষ্টা করবেন। যারা 50তম পর্ব অর্থাৎ 1 থেকে 50 পর্যন্ত পর্ব দেখেছেন তারা জানাবেন, 1 থেকে 30 পর্যন্ত যদি কেউ দেখে থাকেন সেটাও জানাবেন, অথবা এরপর থেকে 20 থেকে 50 এ পর্যন্ত কারা দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তার মানে আপনি যেই কয় পর্ব দেখেছেন আমাদের এই 50তম পর্বের মধ্যে অফকোর্স কমেন্টে জানানোর চেষ্টা করবেন। এবং এই 50তম পর্ব থেকে আপনি কতটা উপকার পেয়েছেন, বিদ্যাবাড়ি আপনার জন্য কতটা করতে পেরেছে জানাতে ভুলবেন না। আজকের এই 50তম পর্বে আপনাদের জন্য এপাশ ওপাশ না করে আমরা যেটা চেষ্টা করেছি 25টার বেশি প্রশ্ন নেওয়ার চেষ্টা করেছি। 25টার ঊর্ধ্বে প্রশ্ন নেব এবং সেগুলো তথ্যভিত্তিক আলোচনা করার চেষ্টা করব। তো কেমন আছেন সবাই, কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। তো 50তম পর্ব বলতে আমরা 1 বছরের কিন্তু একটা আপডেট আপনাদেরকে আমরা দিয়েছি। এখানে মাঝখানে যদি অফ থাকে তাহলে আরও বেশি দিন হয়তোবা আমাদের এটা হয়েছে। আসি আমরা প্রথম প্রশ্নে, আজকের 50তম পর্বের। পরিবেশ বান্ধব গ্রিন ডকইয়ার্ড অ্যান্ড শিপ বিল্ডিং ফ্যাসিলিটি সমৃদ্ধ ডকইয়ার্ড নির্মাণ করা হচ্ছে কোথায়? অর্থাৎ পরিবেশ বান্ধব ডকইয়ার্ডের কথা, জাহাজ নির্মাণ শিল্প যেটা আমরা বলে থাকি, এই জাহাজ নির্মাণ শিল্পর ক্ষেত্রে পরিবেশ বান্ধব যেখানে কোনো প্রকার যদি আমরা বলি যে কোনো দূষিত কোনো কিছু হচ্ছে না, পরিবেশ বান্ধব করে তৈরি করা হচ্ছে ডকইয়ার্ড শিপইয়ার্ড বিল্ডিং, যেটাকে আমরা বলে থাকি যে ফ্যাসিলিটি কোথায় তৈরি করা হচ্ছে? চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে, পটুয়াখালী জেলার পায়রাতে, বাগেরহাট জেলার মংলাতে এবং কক্সবাজার জেলার মাতারবাড়িতে। সর্বশেষ যেটা হয়েছে কক্সবাজার জেলার মাতারবাড়িতে আমাদের পরিবেশ বান্ধব ডকইয়ার্ড অ্যান্ড শিপ বিল্ডিং ফ্যাসিলিটি সমৃদ্ধ ডকইয়ার্ড নির্মাণ করা হয়েছে বা হচ্ছে, অর্থাৎ এখনও এটা রানিং চলছে। খুবই গুরুত্বপূর্ণ, ভিভিআই হিসেবে নিতে পারেন, কারণ এখানের এই পরিবেশ বান্ধব পরিবেশের প্রতি যেহেতু একটা সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে এবং আন্তর্জাতিকভাবে পরিবেশের উপর একটা গুরুত্ব আরোপ হয়েছে, সুতরাং আপনারা পরিবেশ বান্ধব যা কিছু থাকবে সেগুলো ভালো করে পড়ার চেষ্টা করবেন। এটা কোথায়? কক্সবাজার জেলার মাতারবাড়িতে পরিবেশ বান্ধব গ্রিন ডকইয়ার্ড অ্যান্ড শিপ বিল্ডিং ফ্যাসিলিটি সমৃদ্ধ ডকইয়ার্ড নির্মাণ করা হচ্ছে। তাহলে মাতারবাড়িতে কোথায়? কক্সবাজার জেলার মাতারবাড়িতে কিন্তু গভীর সমুদ্র বন্দরও আছে, আপনারা অবশ্যই এটা জানেন। এরপর আমরা আসি 2 নম্বর প্রশ্ন, এশীয় উন্নয়ন ব্যাংক ADB এর সদর দপ্তর কোথায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আন্তর্জাতিক বা আমরা যদি বলি যে এটা বর্তমান প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ এবং পূর্বের জন্য গুরুত্বপূর্ণ। ADBর পূর্ণরূপ কি? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, তাই না? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ADB এর সদর দপ্তর কোথায় অবস্থিত? দেখি আপনারা কমেন্ট করেন। এটি মূলত 1966 সালে তৈরি হয় এবং গঠিত হয় 1966 সালে। এদের কার্যক্রম শুরু করে 1966 সালে। কত সালে? 1966 সালে। ADB এশিয়ান ডেভেলপমেন্ট মানে এশিয়ার যে উন্নয়নের জন্য যে ব্যাংকটা তৈরি করা হয়েছে এটা হচ্ছে ADB বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এটা কোথায় এর সদর দপ্তর আছে? এখানে ম্যানিলা ফিলিপাইন, বেজিং চীন, সিউল দক্ষিণ কোরিয়া, জাকার্তা ইন্দোনেশিয়া। কমেন্ট করেন দেখি। এই পড়ার ক্ষেত্রে আপনারা যেটা করবেন, অনেকেই এটা তো হয়তো অভ্যস্ত না, আপনাদের অনেকের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা যেটা প্রশ্ন দেখেছেন উত্তর পাওয়ার আগে পারেন অথবা না পারেন 4টা অপশনের মধ্যে একটা কমেন্ট করে বসবেন। এতে করে আপনি না পারলেও আপনি কিন্তু শিখতেছেন। আপনার ভুল হলো, আপনি বুঝতেছেন ভুল হয়েছে, আমার এটা শিখতে হবে, তাহলে এটা 2 বার আপনার রিভিশন হচ্ছে। বুঝেছেন তো? সো অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবেন সবাই যারা লাইভটা দেখবেন বা যারা ভিডিওটা দেখবেন। এটা উত্তর কি? ম্যানিলা ফিলিপাইন। এই ম্যানিলা ফিলিপাইনে আর একটা গুরুত্বপূর্ণ কি আছে বলেন তো দেখি? IRRI এর কি আছে? সদর দপ্তর, অর্থাৎ ইন্টারন্যাশনাল
রাইস রিসার্চ ইনস্টিটিউটের সদর দপ্তর কিন্তু এখানে। সো যেহেতু এটার সাথে রিলেটেড, এজন্য আমি একটু এটা এখানে দিয়ে দিলাম যে ম্যানিলা ফিলিপাইনে IRRI এরও সদর দপ্তর, এবং আমাদের এখানে এশীয় উন্নয়ন ব্যাংক বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক যেটা বলে থাকি, এটারও সদর দপ্তর অবস্থিত কোথায়? ম্যানিলা, ফিলিপাইন। এরপরে প্রশ্ন আমরা আসি। আগে বলেছি যে আপনাদের কিছু প্রশ্ন, এমন কিছু প্রশ্ন আমি দিব যেগুলো মূলত 25টার উপরে থাকবে, এই জন্য আলোচনা কম থাকবে, শুধু প্রশ্ন আমি পড়িয়ে যাব, আপনাদের সময় কম লাগবে, কম সময়ের মধ্যে দেখে ফেলবেন। বিশ্ব বাণিজ্যের পরিসংখ্যান প্রকাশ করে কোন সংস্থা? বাণিজ্য সংস্থা দেখলেই আমরা কিন্তু একটা জিনিসের প্রতি মনে পড়ে যায়, তাই না? বাণিজ্য সংস্থা। তাহলে বিশ্ব বাণিজ্যের পরিসংখ্যান প্রকাশ করে কোন সংস্থা? এখানে যদি আমরা দেখি ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটা কিন্তু বাণিজ্যের মধ্যে পড়ে না। এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এটাও বাণিজ্যের মধ্যে পড়ে না। UNCTAD অথবা WTO, এই দুটোর একটা আপনারা ধরতে পারেন। তাহলে অপশন থেকে কিন্তু অটোমেটিক আমরা কি করতে পারতেছি? দুইটা বাদ দিতে পারতেছি। এটা এখন যেহেতু পারেন না, সুতরাং এটা রাখলে এমনিতে দেখা যায় WTO-র মানে কি? ওয়ার্ল্ড ট্রেড। তার মানে এখানেই উত্তরটা লুকিয়ে আছে। যেহেতু ট্রেড এখানে বলা আছে, WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, সেহেতু বিশ্ব বাণিজ্যের পরিসংখ্যান প্রকাশ করে কোন সংস্থা? WTO। এই WTO কিন্তু গ্যাট নামে পরিচিত ছিল। কি নামে পরিচিত ছিল? গ্যাট। পরবর্তীতে 1995 সালে এটা WTO আকার ধারণ করে এবং বিশ্ব বাণিজ্য সংস্থার পরিসংখ্যান প্রকাশ করে আসছে অনেকদিন থেকে WTO, যেটাকে গ্যাট থেকে পুনর্নির্মাণ হয়ে কোথায় এসে WTO নামকরণ করে, এবং আমরাও WTOর সদস্যপদ লাভ করি 1995 সালে। সো মনে রাখবেন যে WTO বা বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান প্রকাশ করে WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। UNDP বাদ, ADB বাদ, এবং বাকিগুলো কিন্তু অটোমেটিক বাদ পড়ে গিয়েছে। ফকল্যান্ড যুদ্ধ কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হয়? মনে রাখবেন, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরে অবস্থিত নাকি আটলান্টিক? বলেন তো দেখি। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, আপনাদেরকে প্রশ্ন করলাম, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগর নাকি আটলান্টিক মহাসাগরে অবস্থিত? একজন উত্তর করলেই হবে। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ। যাই হোক, সমস্যা নেই। সাম্প্রতিক সময় আমরা দেখেছি কি আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ফুটবল খেলা হয়েছিল, তাই না? এই ফুটবল খেলায় কিন্তু এক প্রকার তাদের মধ্যে উত্তেজনা ছিল বিশেষ। কারণ কি? এই দ্বীপের জয় পরাজয় যাই হোক না কেন, ফুটবলের জয় পরাজয়কে অনেক ক্ষেত্রে তারা কি করেছে? এই দ্বীপের জয় পরাজয়কে মিনিং করেছে। সো ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, ফ্রান্স এবং ইংল্যান্ড, জার্মানি এবং ইংল্যান্ড, আর্জেন্টিনা ইংল্যান্ড, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া। যেহেতু সাম্প্রতিক সময়ে খেলা হয়েছে এটা নিয়ে, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মধ্যে বিরোধপূর্ণ একটা দ্বীপ। এটা কোন মহাদেশে অবস্থিত? এটা কোন মহাসাগর? এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। কোন মহাসাগর? আটলান্টিক মহাসাগরে অবস্থিত এই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ। এটা নিয়ে কার মধ্যে তফাৎ? এখনো দ্বন্দ্ব আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। কত সাল থেকে? 1982 সাল থেকে। এখন কথা হচ্ছে এটা কার অধীনে আছে? এখনও এটার অধীন আছে ইংল্যান্ড, অর্থাৎ ইংল্যান্ড এটাকে এখনও কি করতেছে? দখল করে খাচ্ছে। তাহলে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মধ্যে বিরোধপূর্ণ কোন দুটি দেশের মধ্যে ফকল্যান্ড যুদ্ধ অনুষ্ঠিত হচ্ছে। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে মূলত যেহেতু যুদ্ধ, এই জন্য আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই দ্বীপ নিয়ে যুদ্ধ হয়েছিল। তাহলে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির UNDP নতুন আবাসিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কে? UNDPর পুনরূপ কি? সবাই জানেন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি UNDP। এটা হচ্ছে WB এর একটা বিশেষায়িত প্রতিষ্ঠান হচ্ছে UNDP। এইখানে UNDP আমরা যদি বলি যে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, অর্থাৎ ইউনাইটেড নেশনস জাতিসংঘের একটা বিশেষায়িত প্রতিষ্ঠান, এটা ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ঠিক আছে? ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটা মূলত সাম্প্রতিক সময়ে বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির নতুন আবাসিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কে? এখানে আছে ড্যানিয়েল রড্রিগেজ, স্টিভেন রড্রিগেজ, গ্যাব্রিয়েল মার্কেস এবং জেমস গার্সিয়া। উত্তর কি হতে পারে? উত্তর আপনারা কিন্তু আগে বলেছি এগুলো অতি সাম্প্রতিক প্রশ্ন। অতি সাম্প্রতিক প্রশ্নগুলো একবারে এক্সাক্ট উত্তরগুলো মুখস্থ রাখবেন, কারণ এগুলো উত্তর সহজে চেঞ্জ হয় না এবং দায়িত্বভারও সহজে চেঞ্জ হয় না। উত্তর কি? স্টিভেন রড্রিগেজ। কে উত্তর?
স্টিভেন রদ্রিগেজ, ইনি হচ্ছেন সম্প্রতি কী করেছেন, আবাসিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2026 ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় কোথায়? সবাই ভালো করে জানেন। কোন স্টেডিয়ামে? মেডলাইফ স্টেডিয়াম, যেখানে ধারণ ক্ষমতা অনেক বেশি ছিল, তাই না? মেডলাইফ স্টেডিয়ামে 2026 বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়, যেখানে আমরা যদি বলি চ্যাম্পিয়ন স্পেন হচ্ছে চ্যাম্পিয়ন, স্পেন হয় চ্যাম্পিয়ন এবং আর আর্জেন্টিনা রানার্স আপ হয়। সো আমরা সবাই জানি এবং খেলাগুলো দেখেছি। কত তারিখে? ওই দেশের সময় 19শে জুলাই, বাংলাদেশে যেটা 20 জুলাই ছিল, বাট 19শে জুলাই হবে উত্তর। ঠিক আছে, 19 জুলাই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়, চ্যাম্পিয়ন হয় স্পেন। স্পেনের তার খরা কাটিয়ে চ্যাম্পিয়ন হয় এবং আর্জেন্টিনা হয় রানার্স আপ, যেটা বিগত সালের বা বিগত 2022 সাল চ্যাম্পিয়ন ছিল। তারপর আসেন, সম্প্রতি আবুধাবিতে তৈরি হতে যাওয়া কি ওয়েলনেস দ্বীপের নাম কি? নতুন যে ওয়েলনেস দ্বীপ আবুধাবিতে তৈরি হচ্ছে, আবুধাবি সবসময়ের জন্য মনে রাখবেন বিশাল বিশাল কাজগুলো তারা করে থাকে এবং বিশ্বের সবচেয়ে দামি বিল্ডিং, দামি হোটেল, দামি আইল্যান্ড, এগুলো সকল কিছু মূলত আবুধাবি বার করে। কারণ বাবেল মানদেব প্রণালীর এবং আমরা যদি দেখি এখানে তোমাদের হরমুজ প্রণালীর দুটোর মাঝখানে এই দেশগুলো অবস্থান করার কারণে তাদের মধ্যে দ্বীপ সংখ্যা বেশি থাকে। সো ওয়েলনেস দ্বীপের নাম কি? ফাহিদ আইল্যান্ড, ইয়াস আইল্যান্ড, সাদিয়াত আইল্যান্ড, আলমারিয়া আইল্যান্ড। শুধুমাত্র উত্তরটা মনে রাখবেন, ফাহিদ আইল্যান্ড। এখান থেকে আর তেমন কোনো তথ্য পড়ার দরকার নেই বা আসেও না পরীক্ষায়। এটা কি উত্তর? ফাহিদ আইল্যান্ড। তারপর আসি, মরক্কোর পাহাড়ি শহর শেফশাওয়ের কি নাম পরিচিত? শেফশাওয়েন কি নামে পরিচিত? যেহেতু মরক্কো ফুটবল টিম নিয়ে বর্তমানে একটা ভালো একটা আলোড়ন সৃষ্টি করেছিল, এই জন্য মরক্কো নিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে। সো মরক্কোর পাহাড়ি শহর শেফশাওয়েন কি নামে পরিচিত? ব্ল্যাক পার্ল, সিলভার পার্ল, পিঙ্ক পার্ল বা ব্লু পার্ল? সো উত্তর একটাই মনে রাখবেন, শুধুমাত্র ব্লু পার্ল নামে পরিচিত। ফুটবল বিশ্বকাপ 2026-এ কোন দুটি দল নিয়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে? অলরেডি আমরা জানি এটা স্পেন এবং আর্জেন্টিনা, তাই না? স্পেন এবং আর্জেন্টিনা দুটো দেশের মধ্যে ফাইনাল হয়েছে এবং স্পেন এখানে চ্যাম্পিয়ন এবং আর্জেন্টিনা হয়েছে রানার্স আপ। 19শে জুলাই এটা সংগঠিত হয়েছিল। তাহলে এটা উত্তর আমরা সবাই কম বেশি জানি। খেলাধুলা থেকে বলে দিচ্ছি, সামনের যে কোনো পরীক্ষায় খেলাধুলা থেকে প্রশ্ন আসবে। খেলাধুলার মধ্যে এই বিশ্বকাপ থেকে প্রশ্ন আসবে। চোখ বন্ধ করে একটা প্রশ্ন আপনি বিশ্বকাপ থেকে পাবেন, কোনো কথা নেই। হয় তারিখ, নাহলে কোন দেশ, নাহলে কোন দেশ চ্যাম্পিয়ন, রানার্স আপ, অথবা কারা কারা আয়োজন করে, অথবা কতটা দেশ আয়োজন করে, এগুলো থেকে তথ্য দিয়ে দেবে। সুতরাং মনে রাখবেন, খেলাধুলার মধ্যে ফুটবল বিশ্বকাপ পড়বেন, একটা প্রশ্ন যে কোনো পরীক্ষা আপনি কমন পাবেন নিশ্চিন্তে, নির্দ্বিধায়। জুলাই শহীদ দিবস কবে? 16 জুলাই, 17 জুলাই, 14 জুলাই, 18 জুলাই। সবাই আমরা জানি জুলাই শহীদ দিবস হচ্ছে 16 জুলাই, যেদিন মূলত আবু সাইদ হত্যাকাণ্ড ঘটেছিল। এই আবু সাইদকে স্মরণ করে জুলাই শহীদ দিবস, বাংলাদেশে দিবসটাকে অলরেডি পারমিট করেছে, এই জন্য জুলাই শহীদ দিবস ধরা হয় কত তারিখে? 16 জুলাই। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম এর রাজনৈতিক দলের নাম কি? আমরা সবাই জানি যুক্তরাজ্যের 7ম নতুন প্রধানমন্ত্রী আমরা পেয়ে গেছি, কত, তাই না? নতুন প্রধানমন্ত্রী আমরা পেয়ে গেছি অ্যান্ড্রি বার্নহাম এর রাজনৈতিক দলের নাম কি? লেবার পার্টির 7ম তিনি ছিলেন মূলত। লেবার পার্টি, রিফর্ম ইউকে, লিবারাল ডেমোক্রেটস এবং কনজারভেটিভ পার্টি। এটা উত্তর কি? লেবার পার্টি। সাম্প্রতিক আমরা দেখেছি কেয়ার স্টারমারকে পরিবর্তন করে মূলত যুক্তরাজ্য এই 1 দশকে প্রায় 6 বার প্রধানমন্ত্রী পরিবর্তন করেছে তারা। অর্থাৎ 1 দশকের মধ্যে 10 বছরের মধ্যে 6টা প্রধানমন্ত্রী তারা চেঞ্জ করেছে। এখন কিন্তু কি নাম হবে এটা? অ্যান্ডি বার্নহাম যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী। তিনি ছিলেন কি? লেবার পার্টি। যুক্তরাজ্যের 2টা পার্টি সবচেয়ে বেশি, তাই না? লেবার পার্টি এবং কনজারভেটিভ পার্টি। সো লেবার পার্টি থেকে মূলত অ্যান্ডি বার্নহাম প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় সম্প্রতি কোন প্রাণীটি বনের ভেতরের অভয়ারণ্যে অবমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে? আমরা জানি সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংসের পথে, তাই না? তো সুন্দরবন থেকে আমরা একটু যদি পড়ার চেষ্টা করি, সুন্দরবন কোথায় অবস্থিত? 5টি জেলা জুড়ে সুন্দরবন অবস্থিত। তারপর সুন্দরবন থেকে আর কি আসতে পারে? বাংলা মোট আয়তন 10,000 বর্গ কিলোমিটার, 10,000 বর্গ কিমি। তার মধ্যে বাংলাদেশে কতটুকু আছে? 6,017 বলা হয়, অথবা মোট আয়তনের 62% সুন্দরবনের বাংলাদেশে
বিলং করে। কিন্তু বাংলাদেশের সুন্দরবনে এই বাঘ কেন অবমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে? এই জন্যই যে বাঘের কারণে বাঘ বিলুপ্তির দিকে যাচ্ছে। বর্তমান সুন্দরবনে বাঘের সংখ্যা হচ্ছে কতটা? 114টি বাঘ বলা হয়ে থাকে সুন্দরবনে আছে। এখন যেহেতু তাদের কি বিলুপ্তি হয়ে যাচ্ছে বা সম্প্রতি প্রাণীর যে অবমুক্ত করা জীববৈচিত্র্য রক্ষার ক্ষেত্রে আমাদের একটা ভয়ানক আকার ধারণ করেছে সুন্দরবন, এই জন্য বাঘকে, রয়্যাল বেঙ্গল টাইগারকে অবমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে আরও কয়েকটা প্রশ্ন পড়ে আপনাদের লিখে দিচ্ছি। সুন্দরবন 5টি জেলা, 10,000 বর্গ কিলোমিটার, 6,017 অথবা 62% বাংলাদেশে বিলং করতেছে। বাঘের সংখ্যা 114টি। বাঘ সম্পর্কে যেহেতু আছে সেহেতু আর দুটো প্রশ্ন আমাদের দিচ্ছি। পাকমার্ক, বাঘ গণনার অতীত পদ্ধতি, বাঘ গণনার সনাতন পদ্ধতি। এরপর হচ্ছে বর্তমান কোনটা করা হয়? বর্তমান হচ্ছে ক্যামেরা ট্র্যাপিংয়ে করা হয়। ক্যামেরা ট্র্যাপিং, এই ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে কি করা হয়? বাঘ গণনার একবার যে বাঘ আসে, বাঘ গণনার আধুনিক পদ্ধতি। একবার যে বাঘ আসে এবং তাকে যখন তার চোখকে তুলে নেওয়া হয়, তাকে আর দ্বিতীয়বার আসলেও তাকে কাউন্ট করা হতো না। কিন্তু আগে যেটা হতো, পাকমার্কে পায়ের ছাপ দিয়ে বাঘকে গণনা করা হতো। এই জন্য দেখা যেত অনেক ক্ষেত্রে ভুলভাল হওয়ার সম্ভাবনা থাকতো, কারণ একে বাঘের বাচ্চারও পায়ের ছাপ সেম হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে চোখের যেহেতু কর্নিয়া কখনো একটার সাথে একটার মেলে না, এই জন্য চাইলেও কর্নিয়া মেলানো যাচ্ছে না, তাই এর মাধ্যমে সহজে বাঘকে গণনা করা যায়। তাহলে রয়্যাল বেঙ্গল টাইগারকে সম্প্রতি অবমুক্ত করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2025 সালে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোটে কতটি বিষয়ে জনসম্মতি চাওয়া হয়? সবাই আমরা কম বেশি জানি, গণভোটে 4টি বিষয় জনসম্মতি চাওয়া হয়। কিন্তু আসলে গণভোটের কোনো রায়কে এখন পর্যন্ত সরকার কার্যকর করেনি। হয়তো সামনে যদি করে তাহলে প্রশ্নটা গুরুত্বপূর্ণ হবে, আর না হলে সংবিধানে যদি যুক্ত হয় তাহলে ওটা প্রশ্নটা কি হবে? আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। তাহলে 4টি, কটি? 4টি। এরপর আসেন, বিশ্বের সবচেয়ে বড় বিরল খনিজ উৎপাদনকারী দেশ, খনিজ উৎপাদনকারী উত্তোলনকারী দেশ। খনিজের ক্ষেত্রে আমরা সবাই জানি রাশিয়া, চীন, ইউক্রেন, জার্মানি, প্রত্যেকটা দেশেই খনিজ পদার্থ অনেক বেশি আছে। কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি কোন দেশে বিরল প্রজাতির খনিজ উত্তোলনকারী দেশ? এটা হচ্ছে চায়না। কত? বিরল প্রজাতির প্রায় 70 থেকে 80% খনিজ চায়না থেকে উত্তোলন করা হয় সারা বিশ্বের। কত? 70 থেকে 80%। তাহলে উত্তর কি হচ্ছে? চীন। বাংলাদেশে ভালো ও পরিবেশ উপযোগী স্থাপত্য নকশাকে স্বীকৃতি দিতে চালু হয়েছে কোনটা? অর্থাৎ ভালো ও পরিবেশ উপযোগী স্থাপত্য নকশাকে, যে কোনো পরিবেশ উপযোগী স্থাপত্য নকশাকে মূলত কিসের জন্য উদ্যোক্তা যারা আছে, যারা নকশাকার আছে, তাদেরকে মূলত স্বীকৃতি দেওয়ার জন্য একটা কি হয়েছে? অ্যাওয়ার্ড চালু হয়েছে। কি অ্যাওয়ার্ড? দেখি আমরা, যে IAB অ্যাওয়ার্ড, আরকাসিয়া অ্যাওয়ার্ড, আগা খান অ্যাওয়ার্ড, ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার। তাহলে ভালো করে দেখেন, IAB অ্যাওয়ার্ড আমাদের জন্য ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, এটা বাংলাদেশে হওয়ার কথা না। আগা খান অ্যাওয়ার্ড অবশ্যই না, কারণ বাংলাদেশের কোনো অপশনের মধ্যে নাই। আর কি আরকাসিয়া অ্যাওয়ার্ড অথবা আরকাসিয়া অ্যাওয়ার্ড অথবা ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার। যেহেতু এটা আর্কিটেকচারের উপরে একটা স্থাপত্য নকশাকে দেওয়া আছে, সুতরাং সহজভাবে যদি আপনি চিন্তা করেন তাও উত্তরটা আপনার পারার কথা। তাহলে উত্তর কি? ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার, ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার। তাহলে এটা আমরা এখান থেকে পড়ে ফেলবো। ফিফা বিশ্বকাপে ব্রোঞ্জ ফাইনাল ম্যাচ বলতে বোঝায়, স্বাভাবিকভাবে বোঝেন, যারা ব্রোঞ্জ পদক পায় তারা কি? রানার্স আপ হয়, তাই নাকি সিলভার যারা পায় তারা রানার্স আপ হয়। তাহলে ব্রোঞ্জ যারা পায় তারা হচ্ছে তৃতীয় নির্ধারণী ম্যাচ যারা জেতে। তাহলে ব্রোঞ্জ পদক কারা পায়? তৃতীয় ম্যাচ নির্ধারণী। সো এখানে কি দিয়েছে? তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, সেমিফাইনাল ম্যাচ, কোয়ার্টার ফাইনাল ম্যাচ, রাউন্ড অফ 16। যেহেতু ব্রোঞ্জ পায়, ব্রোঞ্জ পাওয়ার কারণে ব্রোঞ্জ ফাইনাল হিসেবে ধরা হয় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। অর্থাৎ যেটা আমরা দেখেছি ফ্রান্স এবং কার মধ্যে অনুষ্ঠিত হয়েছিল? ফ্রান্স এবং ইংল্যান্ড, তাই না? ইংল্যান্ড সেখানে কিন্তু ফ্রান্সকে 6 গোল দিয়েছিল, তাই না? 6 গোল দিয়েছিল, 3-6 তারা হারজিত হয়েছিল। সেখানে ইংল্যান্ড 4 এবং 6 সেখানে হয়েছিল। সেখানে কিন্তু ইংল্যান্ড 6টা গোল দিয়ে সেখানে তৃতীয় স্থান নির্ধারণী দল হিসেবে কাউন্ট করা হয় এবং তারা ব্রোঞ্জ পদক পান। এই জন্য সেটাকে ব্রোঞ্জ ফাইনাল হিসেবে আখ্যায়িত করা হয় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচকে। দেশের সবচেয়ে বড় সোলার পাওয়ার প্ল্যান্ট তিস্তা সোলার লিমিটেড, এর উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট? এই যে তিস্তা সোলার প্ল্যান্ট, ঠিক আছে, বাংলাদেশের সর্ববৃহৎ তিস্তা সোলার পাওয়ার প্ল্যান্ট, সেটা কোথায় অবস্থিত জানেন?
সুন্দরগঞ্জ গাইবান্ধা কোথায় অবস্থিত? সুন্দরগঞ্জ গাইবান্ধায় অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বৃহৎ সোলার পাওয়ার প্ল্যান্ট। এখান থেকে ঠিক আমরা কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করব? 600 মেগাওয়াট, 300 মেগাওয়াট, 250, 200, অর্থাৎ এখান থেকে আমরা 200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করব মাত্র। যদি সোলারের ক্ষমতার ক্ষেত্রে বলি তাহলে অনেক বেশি, স্বাভাবিকভাবে 200 মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু অনেক বেশি। সো 200 মেগাওয়াট বিদ্যুৎ আমরা উৎপাদন করব কোথা থেকে? এই তিস্তা সোলার লিমিটেড থেকে। ক্রিকেট ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডারকে কয়েকদিন আগেই তাকে ঘোষণা দেওয়া হয়েছে। এটা হচ্ছে বেন স্টোকস, গ্যারি সোবার্স, জ্যাক ক্যালিস, ইমরান খান। উত্তর হচ্ছে গ্যারি সোবার্স। তিনি কোন দেশের নাগরিক? তিনি হচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়। সো যদিও এখন ওয়েস্ট ইন্ডিজ বলতে কোনো শব্দ নাই, ইন্ডিজ বলা হয় তাকে, ইন্ডিজ বলা হয়। তিনি মূলত ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় এবং তার জন্ম হচ্ছে বার্বাডোসে। কোথায় জন্ম? বার্বাডোসে। ঠিক আছে, তাহলে গ্যারি সোবার্স সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার হিসেবে তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। স্বল্পোন্নত দেশের এলডিসি তালিকা থেকে উত্তরণের বাংলাদেশকে সাহায্য করবে কোন দেশ? খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এলডিসি থেকে বের হতে গেলে, যেটাকে লিস্ট ডেভেলপ কান্ট্রি বলা হয়, তাই না? এলডিসির মেন কি? লিস্ট ডেভেলপ কান্ট্রি। আমাদের পরে আরও অনেকগুলো দেশ কিন্তু চলে গেছে এলডিসি থেকে, বাট আমরা পারিনি, কারণ আমরা হয়তোবা যদিও বলি যে আমরা স্বয়ংসম্পূর্ণ, কিন্তু আমাদের $38 বিলিয়ন পাচার হওয়ার কারণে আমাদের শুধুমাত্র অবকাঠামো হয়তো কিছু চেঞ্জ হয়েছে, কিন্তু আমাদের অন্যান্য যে জাতিসংঘর এসডিজি থেকে যে আমাদের লক্ষ্য উদ্দেশ্যগুলো দিয়েছিল একটা পূরণ হয়নি। একটা বলতে 2 থেকে 3টা হয়তো স্বল্প পূরণ হয়েছে, কিন্তু ফুলফিল হয় নাই। ক্ষুধা আমাদের যায়নি, দারিদ্র্য যায়নি, স্যানিটেশন যায়নি, জ্বালানি যায়নি, সমুদ্র সম্পদ যায়নি, প্রাকৃতিক দুর্যোগ যায়নি, তারপর হচ্ছে তোমার শিক্ষার ক্ষেত্রে আমরা এতটা উন্নত হইনি, কোনোটাই আমরা ফুলফিল করতে পারিনি। সো এটা ফুলফিল করতে পারলেই না আমরা স্বল্প উন্নত দেশে পরিণত হব। সো এলডিসি থেকে বের হওয়ার জন্য আমাদের সাহায্য করবে কোন সংগঠন বা কে? আমরা যদি দেখি উত্তর হচ্ছে ইউ এবং G77, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন এবং G77 আমাদের এখানে হেল্প করবে। কারণ কি জানেন? এটার মূল কারণ আছে। আমরা যদি এলডিসি থেকে বের হই তাহলে ইউরোপীয় ইউনিয়ন সবচেয়ে বেশি বিনিয়োগ করবে বাংলাদেশে। এখন তারা সাহস পাচ্ছে না, যদি আবার টাকা মেরে দেয়, এই জন্য তারা বিনিয়োগ করতেছে না। তবে এটা বিনিয়োগ করবে যদি আমরা এলডিসি থেকে বের হই। এই জন্য ইউরোপীয় ইউনিয়ন খুব করে চাচ্ছে আমরা যেন এলডিসি থেকে বের হয়ে যাই। পরের প্রশ্ন আমরা আসি। লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্ত করেছে কোন প্রণালী? বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। লোহিত সাগর এবং এডেন সাগরকে কী করেছে? সংযুক্ত করেছে কোন প্রণালী? সম্প্রতি আমরা দেখেছি হুতি বিদ্রোহীরা একটা ঘোষণা দিয়েছে যে এখন শুধু হরমুজ প্রণালী না, যদি বাড়াবাড়ি করে তাহলে বাবেল মান্দেব প্রণালীও বন্ধ ঘোষণা করে দেব। এর উত্তর কোনটা? বাবেল মান্দেব প্রণালী। এই বাবেল মান্দেবের অর্থ হচ্ছে কি? মৃত্যুর দরজা। এর অর্থ কি? মৃত্যুর দরজা। পাশাপাশি বাবেল মান্দেব প্রণালী, এডেন সাগর, লোহিত সাগর। তাহলে এখানে বাবেল মান্দেব প্রণালী এডেন সাগর এবং লোহিত সাগরকে কি করেছে? যুক্ত করেছে, এবং কোন কোন দেশকে বিযুক্ত করেছে এটা কিন্তু আমাদের জানা উচিত। অর্থাৎ এশিয়া মহাদেশকে, এশিয়াকে কি করেছে? এশিয়াকে আফ্রিকা থেকে, এশিয়াকে কি করেছে? আফ্রিকা থেকে আলাদা করে দিয়েছে, আফ্রিকা থেকে মাইনাস করে দিয়েছে। এটাকে সুন্দর করে মনে রাখা যায় যে বাবা মা এশিয়া ঘুরে এলো, বাবা মা এশিয়া ঘুরে এলো। দেখেন কিভাবে এটা মনে রাখা যায়। তাহলে বাবা মা এশিয়া ঘুরে এলো, বাবা মাতে কি? বাবেল মান্দেব। হ্যাঁ, বাবা মাতে কি? বাবেল মান্দেব। দেখেন এশিয়া, এশিয়াতে এশিয়া এবং আতে হচ্ছে আফ্রিকা। এশিয়া এবং আফ্রিকাকে আলাদা করে দিয়েছে, ঘুরে এলো। এতে হচ্ছে এডেন সাগর, লোতে হচ্ছে লোহিত সাগর। তাহলে লোহিত সাগর, হ্যাঁ, তাহলে লোহিত সাগর এবং এডেন সাগরকে যুক্ত করে দিয়েছে কোন প্রণালী? বাবেল মান্দেব প্রণালী। পক প্রণালী, জিব্রাল্টার প্রণালী আমরা সবাই জানি। জিব্রাল্টার প্রণালী, মালাক্কা প্রণালী, এগুলো পক প্রণালী হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কা। মালাক্কা হচ্ছে তোমার ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া, সুমাত্রা যেটা বলে থাকি। জিব্রাল্টার প্রণালী স্পেন এবং মরক্কোকে কি করে দিয়েছে? এপাশে স্পেন, এপাশে মরক্কোকে আলাদা করে দিয়েছে।
সো এগুলো দেশ হিসেবে প্রণালীগুলো সব পড়ে নেবেন। আমি শুধু আজকে বাবেল মান্দেবটা পড়লাম। বাবেল মান্দেব শব্দের অর্থ হচ্ছে মৃত্যুর দরজা। এটা মূলত এশিয়া আফ্রিকাকে বাবা মা এশিয়া ঘুরে এলো, এটা দিয়ে সুন্দর করে আপনারা মনে রাখতে পারবেন। প্রবাসীদের কল্যাণে চালু হতে যাওয়া নতুন কার্ডের নাম কি? ফ্যামিলি কার্ড, প্রবাসী কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড। সহজে বোঝা যাচ্ছে এটা কোন কার্ড হবে, প্রবাসী কার্ড। বাংলাদেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার নাম কি? বাংলাদেশ ব্যাংক, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। তাহলে উত্তর হবে গ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। যেহেতু পুঁজিবাজার নিয়ন্ত্রণ করে তারা, এজন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন হবে উত্তর। টিকা বিষয়ক কর্মসূচি ইপিআই এর পূর্ণরূপ কি? ইপিআই টিকা আমরা কয়দিন আগে দেখলাম। বাংলাদেশে এখন ইপিআই টিকা কতটা দেওয়া হচ্ছে? ইপিআই টিকা এখন সর্বশেষ একটা মিলে দেওয়া হচ্ছে 11টি। কতটি? আগে 10টি ছিল, এখন 11টি হয়ে গেছে। ইপিআই টিকা আমি গত দুইবার আগে আপডেট যে বুলেটিন দিয়েছিলাম সেখানে আলোচনা করেছিলাম। সো ইপিআই টিকা এখন কত? 11টি হয়ে গেছে। তাহলে এটা ঠিক মানে পূর্ণরূপ হচ্ছে কি? এক্সপ্যান্ডেড নাকি এক্সটেন্ডেড, কোনটা হবে? এটা হচ্ছে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, এটা বলা হয়ে থাকে ইপিআই এর পূর্ণ রূপ। সুন্দর করে পড়ে ফেলবেন। প্রথমবারের মতো 3 দেশে আয়োজিত ফিফা বিশ্বকাপ 2026-এর 23তম আসরের চ্যাম্পিয়ন দেশ অলরেডি ঘোষণা করে দিয়েছি, সুতরাং এটা নিয়ে আর আলোচনার তেমন দরকার নেই। 3বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন দেশ হচ্ছে স্পেন, আর রানার্স আপ হচ্ছে আর্জেন্টিনা। ইংল্যান্ড হচ্ছে তৃতীয় এবং ফ্রান্স হচ্ছে চতুর্থ। তাহলে এখানে একটু লিখে নিই আমরা। প্রথম স্থান স্পেন, দ্বিতীয় হচ্ছে আর্জেন্টিনা, 3 নম্বর হচ্ছে ইংল্যান্ড এবং 4 নম্বর হচ্ছে ফ্রান্স। অর্থাৎ র্যাঙ্কিংয়ের দিক থেকে এখন পর্যন্ত এই 4টা দেশ চতুর্থতম আছে। 4 দেশে সেমিফাইনাল খেলেছিল। এরপর আমরা আসি আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও সদর দপ্তর কোথায় অবস্থিত? সদর দপ্তর আজকে অনেকগুলো নেওয়া হয়েছে। আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এটা হচ্ছে আইএলও সদর দপ্তর কোথায়? জার্মানির বার্লিনে, সুইজারল্যান্ডের জেনেভায়, জাপানের টোকিওতে এবং দক্ষিণ কোরিয়ার সিউলে। এটা উত্তর কি? সুইজারল্যান্ডের জেনেভা শহরে আইএলওর সদর দপ্তর অবস্থিত। আজকে যেহেতু বেশি প্রশ্ন দিব, এই জন্য একটু বিশ্লেষণ কম করে করতেছি, সহজভাবে আপনারা কম সময় যেন শেষ করতে পারেন। এরপর আসেন, এই তো মোটামুটি আজকে আমরা 25টার মতো উত্তর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আমাদের বিদ্যাবাড়ি সম্পর্কে যাবতীয় তথ্যের জন্য আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন, এবং আমি চেষ্টা করেছি সর্বোচ্চ কম সময়ের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন দেওয়ার জন্য। আমাদের এই 50তম আসর আপনাদের কেমন লেগেছে, 50টি পর্ব আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে আগামী দিন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো তথ্য নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।